সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপনিং পয়েন্ট, আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্টে ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই নতুন বিষয় এবং নতুন এক অতিথির সাথে। আমাদের আজকের বিষয় ডিফেন্স ইকোনমিক জোন। দর্শক, চট্টগ্রাম অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং বিদেশি বিনিয়োগের একটি প্রতীক বলা যায়। সেখানে এখন শুরু হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন, যেটা বেজা প্রস্তাব নিয়েছে। অস্ত্র উৎপাদন, সামরিক উপকরণ এবং বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে বাংলাদেশের প্রবেশ, এটা কি আত্মনির্ভরশীলতা নাকি কোনো ধরনের আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়বে বাংলাদেশ? সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে আমাদের হ্যাপনিং পয়েন্টে আমাদের আগত আলোচকের সাথে। আমরা যাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের আজকের আগত অতিথি কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকেরিয়া হোসেন, পিএসসিজি নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দর্শকদের। যেটা বলছিলাম, আমাদের আজকের বিষয় ডিফেন্স ইকোনমিক জোন এবং আরও কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেজা থেকে। ফ্রি ট্রেড জোনও করা হবে। খুবই আশার কথা বলা যায়, কিন্তু আসলে আপনার একজন নিরাপত্তা বিশ্লেষক এবং বিভিন্ন সময় ধরে কাজ করছেন, সেই জায়গা থেকে আসলে যদি চিন্তা করি আমরা, এই যে ডিফেন্স একটি ইকোনমিক জোন একটা প্রস্তাব নেওয়া হয়েছে, এটি আসলে কিভাবে দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার দর্শকদেরকেও সালাম, আসসালামু আলাইকুম। আজকে খুব পার্টিনেন্ট একটা বিষয় আপনি নিয়ে আসছেন, যেটা আমরা কিছুদিন আগে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন যে মিরসরাইতে যে আনোয়ারা উপজেলা চিটাগাংয়ের, যেটা ইকোনমিক জোন আমরা জানি, সেখানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক অথবা ইকোনমিক জোন হবে। এটা অবশ্যই এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এটা একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ শুধু না, এটা একটা টাইম ওয়ার্দি ডিসিশন এবং ঐতিহাসিক একটা ডিসিশন। কারণ একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের সেনাবাহিনী থাকবে, এটাই তো স্বাভাবিক। সশস্ত্র বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনীর ক্যাপাবিলিটি থাকবে, এটাও স্বাভাবিক। সশস্ত্র ক্যাপাবিলিটি সবসময় আপনি পরের উপরে নির্ভরশীল থাকবেন, সেটা অস্বাভাবিক একদম। তো আপনাকে সেই সশস্ত্র বাহিনী যদি থাকে, তবে তাকে ক্যাপাবল রাখতে হবে এবং ক্যাপাবল রাখার জন্য আপনাকে হোমগ্রন, আপনার দেশেই আপনার আর্মামেন্টস উৎপাদনের জায়গা থাকতে হবে, এটা আপনাকে প্রডিউস করতেই হবে। এটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটা আমাদের আসলে আমদানি নির্ভর আমরা আসলে। কারেক্ট। সেক্ষেত্রে এটাকে আপনি পজিটিভলি দেখছেন বলা যেতে পারে। ডেফিনেটলি এটা পজিটিভ। এটা আরো আগে হওয়া উচিত ছিল। আমরা ওয়ে টু লেট টু। সেক্ষেত্রে বাংলাদেশ কি আদৌ এমন একটি দেশের তালিকায় পড়তে চায় যারা অস্ত্র উৎপাদক রাষ্ট্র? যদিও পজিটিভ, আসলে সেটার জন্য কি আমরা মনস্তাত্ত্বিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কি আসলে প্রস্তুত কিনা আমাদের রাষ্ট্র ব্যবস্থা? আমি তো মনে করি আরও আগে হওয়া উচিত ছিল, আরও এক যুগ দুই যুগ আগে হওয়া উচিত ছিল। আমরা যদি আমাদের নেইবারিং কান্ট্রি দেখেন, ইন্ডিয়া একটি বৃহৎ রাষ্ট্র, তাই না? ইন্ডিয়া কিন্তু তাদের এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেটা তাদের অস্ত্র উৎপাদন করে, সেটা কিন্তু বিফোর 1947 হেরিডিটিক্যালি দে আর্ন ইট ফ্রম দ্য ব্রিটিশ। ওকে, তারপরে কিন্তু তারা 1947-এ তারপরে কিন্তু তারা তাদের সক্ষমতা দিনকে দিন বাড়িয়েছে এবং তারা এখন একটা আর্মামেন্টস এক্সপোর্ট কান্ট্রি হিসেবে তারা আজকে রিকগনাইজড, তাই না? সেম গোজ টু দ্য পাকিস্তান অলসো। তো আমি যেটা বলছি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার নিরাপত্তা, তার জাতীয় নিরাপত্তা, সেটা তাকে চিন্তা করতে হবে এবং এই চিন্তার জন্য অস্ত্র উৎপাদন এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটাকে অস্বাভাবিক বা হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা ডিসিশন নিয়েছে না। আমি বলবো যে এই ডিসিশনটা আরও রাজনৈতিক যে সরকার ছিল অতীতে, তাদেরও এটা নেওয়া উচিত ছিল বহুত আগেই। কারণ আমাদের ক্যাপাবিলিটি তো আমাদের অবশ্যই বাড়াতে হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, তাই না? সেক্ষেত্রে এখন আমরা যদি একটু চিন্তা করি, আমরা আসলে চিন্তা করছি এবং আপনি বলছেন যে আসলে আমার স্বাধীন সার্বভৌম দেশে আসলে পরের উপর নির্ভরশীলতা কমিয়ে উৎপাদনমুখী হওয়া, সেক্ষেত্রে কি আমরা কি এই জায়গাটাই ফোকাস করতে চাচ্ছি বা আমাদের উদ্দেশ্যগুলো কি আসলে রপ্তানি নির্ভর করে বৈদেশিক আয়, নাকি নিজস্ব স্বনির্ভরতা, নাকি দুটোকেই আপনি বলবেন যেটা আমাদের মূল লক্ষ্য? এটা অবশ্যই ডেফিনেটলি এটা দুটোই, স্বনির্ভরতাও থাকবে এবং এটার মাধ্যমে একটা ইনকাম জেনারেটিং একটা সিচুয়েশন তৈরি হবে এবং এটা ওভারনাইট তো এটা সম্ভব না। এটা মনে করেন যে আমাদের যে সশস্ত্র বাহিনীর যে বেসিক ওয়েপন্স আছে, বেসিক ওয়েপন্স লাইক পিস্তল, তারপরে হচ্ছে আপনার মেশিন গান, ঠিক আছে, সাবমেশিন গান বলা হয়, রাইফেল, লাইট মেশিন গান,
মেশিন গান, এই যে বেসিক ওয়েপন, যে এবং এই ওয়েপনের সাথে রিলেটেড হচ্ছে অ্যামুনিশন, সেটা তো আপনার নিড, এই নিডটাকে তো আপনাকে ফুলফিল করতে হবে। আপনার দেশের যদি এই নিড এই প্রোডাকশন ফেসিলিটিস না থাকে, তাহলে তো আপনি কিভাবে আপনি বলবেন যে আপনি একটা আমাদের শক্তিশালী একটা সেনাবাহিনী বা আর্ম ফোর্সেস আছে, এটা তো আপনি বলতে পারেন না। তো এই বেসিক নিডটাই কিন্তু আমাদের অলরেডি কিন্তু আছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আপনি জানেন গাজীপুরে কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, যেখানে যেই ফ্যাক্টরিতে আমাদের এই বেসিক ওয়েপন্স এবং বেসিক ওয়েপন্স রিলেটেড যে এমুনিশন, ওয়েপনও তৈরি হয়, এমুনিশনও তৈরি হয়। তো নতুন করে এটা না যে বাংলাদেশ নতুন করে একটা সমরাস্ত্র উৎপাদন দিকে যাচ্ছে, তা না। এখন কোশ্চেন হচ্ছে যে শুধুমাত্র বেসিক ওয়েপন্স, স্মল আর্মস যেটাকে আমরা বলি, এটার উপরে তো একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। তাকে তো আরও যে বিগ ক্যালিবারের যেসব আর্মামেন্টস আছে, আর্টিলারি গান আছে, আর্মার্ড ভেহিকেল আছে, সেগুলো তো আপনার প্রোডাকশনে যেতে হবে। কারণ আপনার যদি একটা ওয়ার সিচুয়েশনে যদি আমরা পড়ে যাই, তাহলে তো আপনার এই আর্টিলারি গান বলেন, তারপরে মিসাইল বলেন, ড্রোন বলেন, হ্যাঁ, আর্মার্ড ভেহিকেল বলেন, এগুলো তো পার্ট অফ ইয়োর ওয়ার, ডিউরিং ওয়ার। এটা তো আপনার ডেইলি এটাকে আপনার রিফিল করতে হবে, ডেইলি দেয়ার উইল বি ক্যাজুয়ালিটি। এই ক্ষেত্রে আসলে আন্তর্জাতিক কোন, আপনাকে এটা ফুলফিল করার জন্য ইউ মাস্ট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। একদম। এই ক্ষেত্রে আসলে আন্তর্জাতিক কোনো আইন আছে কিনা, বা আমাদের এই উৎপাদনমুখী হওয়ার ক্ষেত্রে আসলে বহির্বিশ্বের বা পার্শ্ববর্তী দেশের কোনো চাপ কি পরিলক্ষিত হবে কিনা, কি মনে করছেন? না, এটা হচ্ছে চাপের কোনো প্রশ্ন আসে না। কারণ হচ্ছে প্রত্যেকটা স্বাধীন সার্বভৌম দেশ তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে তার দেশের সশস্ত্র বাহিনী কেমন হবে, হাউ বিগ ইট ইজ, হাউ স্মল ইট ইজ, তাদের কিভাবে আর্মামেন্ট করা হবে, ঠিক তাই তো, তাদের কি ধরনের সমরাস্ত্র তাদের ইসে থাকবে, তাদের আওতাধীন, এবং যার উপরে সে ট্রেনিং করবে, হ্যাঁ, প্রস্তুতি নিবে, সেটা তো সেই দেশের উপরে নির্ভর করে। সেই দেশের জনগণ, সেই দেশের সরকার, দে উইল ডিসাইড, ইট উইল নট ডিসাইড বাই আদার কান্ট্রি। আপনার কথা বুঝছেন? স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই ক্ষমতা তো আছে, আন্তর্জাতিক রুলস রেগুলেশন সব কিছু মেনেই সে তার ক্যাপাবিলিটি, সশস্ত্র ক্যাপাবিলিটি সে বৃদ্ধি করবে। তারপরে ভূ রাজনৈতিক দিক থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আসলে অবস্থান করছি। ডেফিনেটলি সেই ক্ষেত্রে অবশ্যই তো কিছু চাপ বা কিছু প্রভাব পড়তে পারে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য জায়গা থেকে আমাদের ক্ষেত্রে। সেই বিষয়টা আমি আসলে পরিলক্ষিত করতে চাচ্ছিলাম। হয়তোবা হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা খুবই পজিটিভ দিক আপনার কথাতে আমি বুঝতে পারি। অবশ্যই, কারণ স্বনির্ভরতা কমানোটা। জি, এই ক্ষেত্রে আসলে আমাদের এই যে বিদেশি বিনিয়োগ অনেক প্রজেক্টে আসে, এবং এক্ষেত্রে হয়তো বা আসবে, সেই আসার ক্ষেত্রে আসলে এখানে স্বচ্ছতার একটি ব্যাপার খুবই গুরুত্বের সাথে আসলে দেখা হয়। আমাদের দেশে অনেকগুলো প্রজেক্ট আমরা দেখেছি আসলে অনেক ধরনের বিতর্কিত বিষয়ে। স্বচ্ছতা কিভাবে আসলে এখানে আনা যায় বলে মনে করছেন? কারণ যেহেতু নতুন একটা বিষয় এবং আমাদের জন্য খুবই পজিটিভ। আপনি বলছেন, দেখেন, স্বচ্ছতা কখন আসবে? যখন সরকার, যে সরকার রাষ্ট্র চালাচ্ছে, যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারটা যদি ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে আসে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তখন কিন্তু তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে সেই সরকারের। যে সরকারের জনগণের এই ম্যান্ডেট না নিয়ে চোরা পথে অন্য গলির মধ্য দিয়ে আসে, বুঝতে পারছেন, তারা কিন্তু স্বচ্ছতা থাকে না। তখন দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য পিপল, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, দে ওনলি ক্যাটার ফর দ্য ইন্টারেস্ট অফ দেয়ার ওন পার্টি। আমার কথা বুঝছেন? যেটা আমরা বিগত 15-17 ইয়ার্সে দেখেছি। তো আপনি যখন এরকম একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠিত হবে, সেই সরকার কিন্তু এই বিষয়গুলো, সেন্সিটিভ ইস্যুগুলো, তারপরে ন্যাশনাল সিকিউরিটি, এগুলো কিন্তু তারা অত্যন্ত ডেলিকেটলি তারা হ্যান্ডেল করবে, এবং সেখানে অবশ্যই স্বচ্ছতা থাকবে। এবং এই স্বচ্ছতা শুধু দেশের মানুষের জন্য না, এই স্বচ্ছতা কিন্তু রিজনাল অন্যান্য দেশের জন্য, আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে তাদের কাছেও, তাদের কমপ্লায়েন্স ইস্যু আছে, তাদের কাছেও ট্রান্সপারেন্সির ব্যাপারটা আছে, সেটা সবসময় তারা দে উইল মেনটেন। এই বিষয়ে কিনা আপনার সাথে আলোচনা করবো, একটি বিরতি নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ। দর্শক, সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্টে ফিরে যাচ্ছি আলোচনায়। আপনার কাছে ফিরে আসলাম আলোচনায়। একটি বিষয় গুরুত্বের সাথে বলতে চাচ্ছি, ভারত পার্শ্ববর্তী দেশ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন আছে। বাংলাদেশের পদক্ষেপকে তারা কিভাবে দেখবে এবং কোনো চাপ আসার সম্ভাবনা আছে কিনা? না, বাংলাদেশের এই একটা হোম গ্রোন আর্মামেন্টস প্রোডাকশন ফ্যাক্টরি বা ফেসিলিটিস, যেটা দেশের একটা রাইট, এটা সার্বভৌম একটা দেশের রাইট, তাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নাই। আপনি যদি দেখেন ইন্ডিয়াতে কিন্তু ওদের কিন্তু 41 অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, প্রায় 40-এর উপরে, রাইট, সারা দেশে স্প্রেডেড অল ওভার দ্য ইন্ডিয়া। ঠিক আছে, তারা কিন্তু শুধু স্মল আর্মস এমুনেশন বা আর্মামেন্টস তৈরি করে না, তারা কিন্তু বিগ ক্যালিবারের ওয়েপন, ইভেন তারা এই যে ক্রুজ মিসাইল, ঠিক আছে, ব্রাহ্মণ, অগ্নি নাম শুনেছেন, ডিফেন্স মিসাইল সিস্টেম, তারপরে তারা অন্যান্য যে এটা রয়েছে আপনার রকেট, মাল্টিপল লঞ্চার রকেট সিস্টেম যেটা রয়েছে, সেটাও তো তারা অনেক দূরে এগিয়ে গেছে। তো ইন্ডিয়া কিন্তু অ্যাট প্রেজেন্ট কিন্তু তারা এক্সপোর্ট, আর্মামেন্টস এক্সপোর্ট কান্ট্রি, কিন্তু তারা লাস্ট 20 ইয়ার্সে এই সক্ষমতা অর্জন করেছে। এবং ইন্ডিয়া কিন্তু এইটা সারা পৃথিবীতে তারা 100টার অধিক কান্ট্রিতে কিন্তু এক্সপোর্ট করে তাদের আর্মামেন্টস। তো এই যে সক্ষমতা অর্জন করছে ইন্ডিয়া, আমরা কি কখনো এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশ নেইবারিং কান্ট্রি হিসেবে? বলি নাই। পাকিস্তান, সেম গোস টু পাকিস্তান অলসো। পাকিস্তান দেখেন, তারা তাদের কিন্তু প্রায় অ্যারাউন্ড 20 ফ্যাক্টরিজ আছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেখান থেকে তাদের এই সব আর্মামেন্ট তৈরি হয়। এবং তারাও কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, তাদেরও প্রায় 40-50টা দেশে তারা এক্সপোর্ট করে, তাই না? তো এটা নিয়ে তো আমরা কখনো কথা বলিনি। তো স্বাধীন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যদি এই সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে তাদের অসুবিধাটা কোথায়? এটা কম্পিটিশন মার্কেট, ইটস অলসো, মানে আপনার যদি একটা কোয়ালিটি সম্পন্ন যদি একটা অস্ত্র থাকে, নিশ্চয়ই তার চাহিদা বেশি থাকবে। তো এখানে যদি আপনি কম্পিট করেন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যদি অস্ত্র উৎপাদনে কম্পিট করে, অসুবিধাটা কি? যাটা ভালো হয় সেই দেশ তারা আমাদের কাছ থেকে নিতে পারে, আমাদের জন্য ভালো হবে। জি, সেক্ষেত্রে আরেকটি বিষয়, আসলে আমাদের কি ফিজিক্যাল স্টাডি এখনো হয়েছে কিনা আসলে অস্ত্র বিক্রির ক্ষেত্রে? আসলে অনেক ধরনের আইন, নিষেধাজ্ঞা, লাইসেন্স, অনেকগুলো বিষয় থাকে, এই ব্যাপারে কি আমরা ওয়াকিবহাল কিনা? মেইন হচ্ছে যে আপনার আগে বেসিকটা, আপনার বেসিক নিড যেটা, আপনার তো আগে খাবারটা দরকার, তাই না? লাক্সারিটা কখন আসবে? আপনি যখন খাবারটা ইনশিওর করতে হবে। তো আমাদের তো এই বেসিক যেটা নিড, আমাদের যে স্মল আর্মস এমুনেশন, মিডিয়াম আর্মস বা স্মল ক্যালিবার, একটু হায়ার ক্যালিবার ওয়েপন, আর্টিলারি ওয়েপন, আর্মার্ড ভেহিকেল, ইভেন মিলিটারি ট্রান্সপোর্ট যেগুলা ভেহিকেল, এগুলো তো আমাদের দেশে এখনো প্রডিউস হচ্ছে না ওইভাবে, তাই না? তো এই প্রোডাকশনে আমরা যেতে পারি, আমাদের বেসিক নিডটা আগে ফুলফিল হোক, আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হোক। এবং ওভারনাইটে কিন্তু আপনি একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড আর্মামেন্টসের কান্ট্রি হতে পারবেন না। ইট ইটস ডিকেডস আফটার ডিকেডস। তো লেটস স্টার্ট উইথ দিস ফর ইয়োর ওন রিকোয়ারমেন্ট। আমাদের যেমন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, থিঙ্ক দ্যাট আরেকটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমরা করতে যাচ্ছি, এবং একটা কেন, এরকম 8-10টা ফ্যাক্টরি আমাদের হওয়া উচিত। এবং যেখানে আমাদের যে 7 লাখ, আপনি যেখানে এই ইলেকশনের পারপাসে কিন্তু ল এনফোর্সিং এজেন্সিস ইনক্লুডিং সেনাবাহিনী, মানে সশস্ত্র বাহিনী, বিজিবি, প্যারামিলিটারি ফোর্সেস, সব মিলে কিন্তু সব মিলে প্রায় 7 লাখ ডিপ্লয়মেন্টে যাচ্ছে, উইল বি ডিপ্লয়েড 7 লাখ, অলমোস্ট 6 লাখ সামথিং, 7 লাখের কাছাকাছি। তো এই যে এত একটা ফোর্স, আমাদের যে ফোর্সটা আছে, এই ফোর্সের তো বেসিক নিডসটাই তো দরকার তার, সেটাও তো আমরা ফুলফিল করছি না, আমরা তো ইম্পোর্ট করছি আর্মামেন্টস, তাই না? তো কাজেই আমরা আমাদের নিজেদের সক্ষমতা বাড়াচ্ছি ফর আওয়ার ওন রিকোয়ারমেন্ট, ওন বেসিক রিকোয়ারমেন্টস। তো সেই রিকোয়ারমেন্টটা যাওয়ার পরে লেট ইট বি, তারপর পথ শুরু হয়ে যাবে, এরপরে আমরা কতদূর যেতে পারি, কতটুকু সক্ষমতা আমাদের হবে, তারপরে হয়তো এটা তো আর আমাদের নিজস্ব সক্ষমতাটা তো আমরা নিজেরা তৈরি করতে পারবো না। ইউ হ্যাভ টু হ্যাভ সাম জয়েন্ট ভেঞ্চার, সাম কান্ট্রি উইল কাম। এই যে আপনারা দেখতে কিছুদিন, এই যে কালকেই আসছে যে ড্রোনের ব্যাপারে চায়নার সাথে একটা চুক্তি হয়েছে। তো এই যে ইকোনমি জোন বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা হবে, এখানে তাদেরকে স্পেস দেওয়া হবে। এখানে আসলে আমরা যেমন ড্রোনের ব্যাপারটা জানি হয়তো বা, কিন্তু এই ব্যাপারটা এখনো খোলাসা হয়নি যে ইকোনমিক জোনে কারা যুক্ত হতে পারে। আপনার কি মনে হয় আসলে যে কোন দেশ আগ্রহী হতে পারে
আমাদের এই না, আমরা তো অলরেডি আমরা তো জানি যে আমাদের বাংলাদেশ, আমরা টার্কি থেকে কিছু আমাদের আর্মামেন্টস আমরা ইম্পোর্ট করি, তাদের সাথে একটা আমাদের এগ্রিমেন্ট আছে। তারপরে আমরা চায়না থেকে নিয়ে আসি, আমাদের আর্মামেন্টস আসে, অ্যামুনিশন আসে। তো সেক্ষেত্রে এই দুইটা কান্ট্রি তো শিওর। এরপরে আমরা চিন্তা করি গভর্নমেন্ট হয়তো অনেকবার অনেক ডিসকাশন হয়েছে। পাকিস্তান থেকে কিছু আর্মামেন্টস আমরা নিয়ে আসতে পারি, যেটা আমাদের জন্য অত্যন্ত সাশ্রয়ী হবে এবং যেটা খুব কার্যকরী হবে, ইফেক্টিভ হবে। মার্কেটে কি হয়? মার্কেটে হয় দেখেন যে দুটো জিনিস, একটা কোয়ালিটি আর একটা হচ্ছে চিপার রেট। এভরি কান্ট্রি উইল লুক ফর দ্য চিপার রেট, তাই না? এবং আরো চিন্তা করবে যে সেটা ইফেক্টিভ কিনা। তো আমরা এই দুটা এই দুটা কন্ডিশন যখন ফুলফিল হবে, আমরা যে কোনো আমাদের প্রতিবেশী অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে তো আমরা তাদের সাথে আমরা এগ্রিমেন্টে যেতে পারি, জয়েন্ট ভেঞ্চারে যেতে পারি। তাদের সক্ষমতা থাকলে তারা আসবে। যেমন ইন্ডিয়া রাশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চারে কিন্তু অনেক ফ্যাক্টরিতে তারা অনেক কিছু প্রোডাক্ট আর্মামেন্টস প্রডিউস করছে। ঠিক পাকিস্তান অলসো চায়নার সাথে তাদের লিয়াজো আছে, টার্কির সাথে লিয়াজো আছে, ঠিক আছে, তাদের জয়েন্ট ভেঞ্চার আছে। তো আমরাও এরকম উই লুক ফর আওয়ার দ্যাট ক্যাপেবল কান্ট্রি, সেটা যে হোক। কিন্তু সম্ভাব্য ব্যাপার বলা যাচ্ছে চীনা, তুরস্ক এদের একটা যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে অবশ্যই, এবং কাতারের নামও অনেকভাবে শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা স্বনির্ভরতার কথা বলছিলাম। আসলে আধুনিক অস্ত্র তৈরি এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের দেশের জনগণ আসলে কতটা দক্ষ, নাকি এটা একদমই আসলে নির্ভর থাকবে বিদেশি বিনিয়োগ এবং বিদেশি জনশক্তির উপরে? কি বলবেন এই বিষয়টি? না, এই যে আপনার যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বলেন আর ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলেন, যেটা বলেন, সেখানে কিন্তু আপনার অনেকগুলো কম্পোনেন্টস থাকবে, ঠিক আছে। যেমন আপনার প্রোডাকশন ক্যাপাবিলিটি থাকতে হবে, টেস্টিং গ্রাউন্ড থাকতে হবে, যেখানে আপনি যে আর্মামেন্টস আপনার প্রডিউস করবেন ওইটাকে আবার টেস্ট করতে হবে, সার্টিফিকেশন দিতে হবে, এটা একটা থাকবে। আপনার সবচেয়ে ভাইটাল হচ্ছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন ইন্ডিয়া কেন আজকে এত দূর এগিয়ে আসতে পারছে কেন? তাদের DRO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই DRDO কিন্তু এই রিসার্চগুলো করে তারা, এবং রিসার্চের মধ্য দিয়ে কিন্তু এই সক্ষমতা চলে যায়, ক্যাপাবিলিটি বাড়াচ্ছে, প্রোডাকশন ক্যাপাবিলিটি। তো এখানে একটা রিসার্চ উইংও থাকবে। ইনিশিয়ালি আমাদের হয়তো যারা এক্সপার্ট স্কিল ম্যান পাওয়ার, হয়তো আপনার জয়েন্ট ভেঞ্চারে যে দেশের সাথে যাবেন, নিশ্চয়ই আপনি তো ওই দেশের সাথে যাবেন যে দেশে নিজস্ব এরকম সক্ষমতা আছে। তো তাদের যে স্কিল ম্যান পাওয়ার আছে তারা তো আপনাকে অ্যাসিস্ট করবে, তাই না? অ্যাসিস্ট করবে। এবং আমাদের দেশেও যে ইয়াং জেনারেশন যেটা আছে, মনে করেন আমাদের মেধার তো কোনো অভাব নাই। আপনি এটা পারপাসফুলি এই মেধাকে যাকে এখানে কাজে লাগাতে পারবো আমরা, এসব এটা তো সেন্সিটিভ এবং ক্লাসিফাইড জোন হবে, ক্লাসিফাইড এরিয়া হবে, তাই না? এটা তো আর সবাই অ্যাক্সেস থাকবে না। তো সেখানে ওইরকম স্ক্রিনিং করে ওইরকম ট্যালেন্ট যদি হান্ট করেন আপনি, তো অবশ্যই আপনার ধীরে ধীরে আমাদের সক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এগ্রিমেন্টে যে দেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাবেন, এই সব ক্ষেত্রে দেখা গেছে যে ওদের সাথে এরকম এগ্রিমেন্টেরও এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে ওরা লোকালি আমাদেরকে কতটুকু জনবলকে ওরা স্কিল করবে এবং কত সময়ের পরে আমরা এটা এবং শুরু করলে আস্তে আস্তে পথ খুলে যাবে, যেটা বলছিলেন, এবং আমাদের জনশক্তিও এই ব্যাপারে দক্ষ হয়ে উঠবে। ডেফিনেটলি কোনো অংশ তো আমাদের দেশের জনগণ তো কোনো অংশে কম না। আমরা ইভেন মিশনে যে যাই, আমরা যে অন্যান্য দেশের আর্ম ফোর্সেসের সাথে যে আমরা ইন্টারাক্ট করি, তখন তো কোনোভাবেই আমাদেরকে বাংলাদেশি অফিসার এবং বাংলাদেশি সোলজার্স কেউ আন্ডারমিন করতে পারে না তো কোনো দেশ। ইভেন US আর্মি, ইভেন অন্যান্য উন্নত দেশের আর্মিকেও যদি বলেন, আমাদের অফিসার ইকুয়ালি গুড উইথ অ্যাট পার অফ অল দ্য ডেভেলপ কান্ট্রি সেনাবাহিনীর সাথে। সুন্দর বাংলাদেশ এবং পজিটিভ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এমন সুন্দর সুন্দর আরো পদক্ষেপ নেওয়া হবে আমাদের দেশের উন্নয়নের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।